গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে স্ট্যাটাস ডাটাবেজে ইনসার্ট করতে হয়। এই পর্বে আমরা দেখব কিভাবে ডেটাবেস থেকে স্ট্যাটাস গুলো এনে হোম পেজে শো করাতে হয়। তো এই জন্য আমরা একটা হোম পেজে গেলাম। তো হোম পেজে গিয়ে আমরা একটা ডিভ তৈরি করলাম স্ট্যাটাস নামে। এই ডিভের মধ্যে আমরা আরেকটা ডিভ তৈরি করলাম স্ট্যাটাস, যার ক্লাস দিলাম হচ্ছে সিঙ্গেল স্ট্যাটাস। এখানে আমরা স্ট্যাটাস গুলো কিরকম হবে, প্রথমে যে স্ট্যাটাসটা দিয়েছে তার নাম থাকবে। আমরা তার নাম দিলাম একটা হেডিং ট্যাগ নিই, ইউজার নেম বা আমার নামই দিলাম আমি, আর তারপর একটা লাইন ব্রেক দিলাম এবং তারপর একটা প্যারাগ্রাফ নিলাম এবং এর মধ্যে তার স্ট্যাটাসটা থাকবে দিস ইজ দ্য স্ট্যাটাস। এবং তারপর এই স্ট্যাটাসটা কখন তৈরি হয়েছে সেটা থাকবে। সেজন্য আমরা একটা ডিভ নিলাম, যে ডিভের নাম দিলাম হচ্ছে টাইম। আমরা একটা এমনি টাইম লিখে দিলাম যে 2014-10 কিছু একটা লিখে দিলাম, যাই হোক এরকম একটা টাইম থাকবে। আচ্ছা, এখন যদি আমরা একটু হোম পেজে যাই, আমরা যদি হোম পেজে যাই তাহলে দেখতে পারবো যে এরকম ইউজার নেম আছে, তারপর স্ট্যাটাস আছে এবং তারপরে টাইমটা আছে যে কখন সে স্ট্যাটাসটা আপডেট করেছে। আচ্ছা, এখন আমরা একটু স্টাইলের দিকে যাই, যে কিভাবে আসলে স্টাইল গুলো করব। সামান্য কিছু আমি স্টাইল করব। এজন্য আমরা home.php তে যাব। এখানে আসলে একটা HTML ট্যাগ শুরু করা লাগবে, কারণ যে কোনো স্টাইল আনতে গেলে আমাদের HTML ট্যাগ দরকার। এজন্য আমরা যেটা করব, একটা HTML ট্যাগ নিলাম এবং এই HTML ট্যাগটাকে শেষ করতে হবে। এই HTML এর মধ্যে হেড ট্যাগ নিলাম এবং হেড ট্যাগটা ক্লোজ করলাম। হেড ট্যাগের মধ্যে আমরা যেই স্টাইলটা আনবো সেটা একটা লিংক তৈরি করলাম এবং এটার নাম দিলাম হচ্ছে style.css। এবার আমরা এই ফাইলটা একটু তৈরি করি এবং ফাইলটা ওপেন করলাম। তাহলে আমরা এখন একটু সামান্য কিছু স্টাইল দিব, যে আমাদের যেই ক্লাসটা হচ্ছে স্ট্যাটাস, যেই ডিভটা, সেই ডিভের একটা, সাপোজ আমার ডিজাইনটা অত সুন্দর হবে না, জাস্ট আমি বোঝানোর জন্যই একটা ডিজাইন তৈরি করছি। আমি একটা কালার নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা কিছুক্ষণ পরপরই গিয়ে আসলে দেখে আসবো, যে বারবার রিফ্রেশ করে দেখবো আমাদের জিনিসটা কেমন হচ্ছে। এটা হচ্ছে আমাদের টোটাল ডিভের কালার আসলো। এবার টোটাল ডিভের একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 10 পিক্সেল দিলাম, তাহলে এরকম আসলো। এবার আমাদের যেই নামটা, তার ফন্ট সাইজটা একটু বড় করে দিই। আমাদের নামটা ছিল হচ্ছে h3 ট্যাগের মধ্যে, তার মানে আমাদের যে স্ট্যাটাস ক্লাস তার মধ্যে সিঙ্গেল স্ট্যাটাস, তার মধ্যে যে h3 ট্যাগটা আছে সেটার সিঙ্গেল স্ট্যাটাস নিলাম এবং তারপর যে h3 ট্যাগ সেটার ফন্ট সাইজ আমরা 20 পিক্সেল এটা দিয়ে দিলাম। এবার এবার যদি আমরা রিফ্রেশ করি, ফন্ট সাইজটা আমরা একটু বাড়াচ্ছি, 20 পিক্সেলের জায়গায় আমরা 32 পিক্সেল দিলাম। পিক্সেল এবং এটার থেকে এটা বেশ নিচে নেমে গেছে, কারণ এটার একটা লাইন হাইট আছে, সেটা আমাদের কমাতে হবে। আচ্ছা, লাইন হাইট না, আমরা এই লাইন ব্রেকটা কেটে দিই। কেটে দিয়ে এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে এরকম হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আরো কয়েকটা যদি স্ট্যাটাস তৈরি করি,
আমরা এই যে ডিফ সিঙ্গেল স্ট্যাটাস আছে এটাকে আমরা কয়েকবার কপি পেস্ট করব। আমরা 3বার নিয়ে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো যে 3টা চলে এসেছে এবং এদের মধ্যে কোনো গ্যাপ নেই। আমরা যদি এই গ্যাপটা তৈরি করতে চাই তাহলে এই যে সিঙ্গেল স্ট্যাটাস ক্লাসটা আছে সেটা নিলাম আমরা এবং তার একটা মার্জিন বটম দিয়ে দিলাম। মার্জিন বটম দিলাম হচ্ছে 15 পিক্সেল। এবার যদি আমরা রিফ্রেশ করি, আচ্ছা আমাদের আসলে এই পিঙ্ক কালারটা এটা হচ্ছে পুরো স্ট্যাটাসের কালার, কারণ আমরা যে পিঙ্ক কালারটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই পুরো স্ট্যাটাস যে ক্লাসটা সেটার কালার। আমরা সিঙ্গেল স্ট্যাটাসের জন্য আলাদা একটা কালার দেব। সেটার জন্য আমরা সিঙ্গেল স্ট্যাটাসের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, দিয়ে দিলাম সি। তাহলে আমরা দেখবো যে আমাদের এরকম স্ট্যাটাস গুলো আলাদা আলাদা করে দেখাচ্ছে। যাই হোক, ডিজাইনটা আরো সুন্দর করা যায় কিন্তু আমি সময় স্বল্পতার জন্য আর ডিজাইনটা এর চেয়ে বেশি বাড়ালাম না। আচ্ছা, আর যদি আরেকটু এদেরকে একটু এই পাশে সরিয়ে আনা যায় তাহলে মনে হয় ভালো হয়। সেজন্য আমাদের যেটা করতে হবে, এই সিঙ্গেল স্ট্যাটাস এর একটা প্যাডিং লেফট দিতে হবে। সিঙ্গেল স্ট্যাটাসের একটা প্যাডিং লেফট দিয়ে দিলাম 20 পিক্সেল। আচ্ছা, তাহলে এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো যে এখান থেকে কিছুটা ডান পাশে সরে গেছে পুরো জিনিসটা। প্যাডিং লেফট না দিয়ে আসলে চারপাশ দিয়ে আমরা প্যাডিংটা দিই তাহলে আর একটু ভালো লাগবে। যাই হোক, যা হয়েছে হয়েছে। এখন আমরা চেষ্টা করব যে এই ডাটাগুলো কিভাবে ডাইনামিক করা যায়। সেজন্য আমরা এখন এই স্টাইল সিএসএস আর আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিলাম। এখন আমরা এই home.php এখানে যাব। এখানে গিয়ে আমরা এই HTML ট্যাগের নিচে একটা PHP ট্যাগ শুরু করি এবং শেষ করলাম। আচ্ছা, PHP ট্যাগটা এখানে না দিয়ে আমরা এইখানে দিই। এখানে PHP ট্যাগটা দিলাম। এবার এখানে আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু ডাটাবেস থেকে ডাটা আনতে চাচ্ছি সেজন্য আমাদের প্রথমে এই যে database.php এটা ইনক্লুড করে নিতে হবে। সেজন্য আমরা একদম প্রথম লাইনে ইনক্লুড করে নিই এবং এটা সম্ভবত আমাদের প্রসেস ফোল্ডারে ছিল। প্রসেস ফোল্ডার থেকে database.php এটাকে আমরা ইনক্লুড করে নিলাম। হ্যাঁ, প্রসেস ফোল্ডারে ছিল। আচ্ছা, এখন আমরা একটা এসকিউএল কমান্ড লিখব। আমরা যদি আগে টিউটোরিয়াল গুলো মনে করি যে ডাটাবেস থেকে ডাটা আনার জন্য সিলেক্টটা ব্যবহার করতো, সিলেক্ট অল ফ্রম আমাদের যেই ডাটাবেস সেখানে যদি আমরা একটু যাই, phpMyAdmin, এখানে টিউটোরিয়ালে গেলাম এবং আমাদের যে টেবিলটা ছিল সেটা হচ্ছে স্ট্যাটাস, এই টেবিলটা। তাহলে আমরা কোন টেবিল থেকে ডাটা সিলেক্ট করতে যাচ্ছি? স্ট্যাটাস টেবিল থেকে। সিলেক্ট অল ফ্রম স্ট্যাটাস। এখন এই এসকিউএল কোয়েরিটা আমরা রান করব। আচ্ছা, এখন এই ফাংশনটা যেটা রিটার্ন করবে সেটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। তারপর আমাদের অ্যারেতে এটা কনভার্ট করতে হবে। সেজন্য আমরা আচ্ছা, অ্যারেতে কনভার্ট আমরা লুপের মধ্যে করতে হবে। লুপের মধ্যে আমরা এই কাজটা করব। আচ্ছা, লুপটা আমরা এখন কোথায় দিব? আমাদের এই স্ট্যাটাস, যে কটা স্ট্যাটাস আসবে সেগুলোই এখানে শো করবে। এখানে পর্যায়ক্রমে এই জিনিসগুলো এখানে শো করবে। সেজন্য এই পুরো এই ডিফটাই, এই যে আমাদের যে সিঙ্গেল স্ট্যাটাস নামে এই যে ডিফটা ছিল, এটা আমরা লুপের মধ্যে আনবো। যতগুলো স্ট্যাটাস থাকবে ততগুলো এইভাবে পর্যায়ক্রমে শো করবে। সেটার জন্য আমরা ঠিক এই জায়গাটায় পিএসপি ট্যাগ শুরু করলাম এবং পিএসপি ট্যাগ শেষ করলাম। এখানে আমরা একটা লুপ নেব, হোয়াইল লুপ, এবং এই হোয়াইল লুপের মধ্যে আমরা যদি আগে টিউটোরিয়াল গুলো খেয়াল করি তাহলে এখানে আমরা যেটা ব্যবহার করেছিলাম মাইস্কেল ফেচারে, এবং এর মধ্যে যাবে হচ্ছে আমাদের যে ভেরিয়েবলটা আছে res সেটা। আচ্ছা, এখন আমরা দেখে আসি যে আমাদের আসলে এখান থেকে কি কি জিনিস আসবে। এখান থেকে ইউজার আইডি আসবে, স্ট্যাটাস আইডি আসবে, স্ট্যাটাস আসবে, টাইম আসবে। এই জিনিসগুলোকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে নিব প্রথমে। আমাদের যে স্ট্যাটাস আইডি নিয়ে আমরা আপাতত কোনো কাজ করতেছি না। ইউজার আইডি, কোন ইউজারটা এই স্ট্যাটাসটা আপডেট করেছে সেই ইউজার আইডিটা আসবে।
তো আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম ইউজার আইডি এবং তার মধ্যে অ্যাসাইন করলাম আমাদের যেই রো আছে সেখান থেকে ইউজার আইডি। তাহলে ইউজার আইডি ভেরিয়েবলের মধ্যে আমাদের এখান থেকে এই যে ইউজার আইডি আছে সেটা চলে আসবে। এরপর যে স্ট্যাটাসটা আসবে সেটা একটা স্ট্যাটাস ভেরিয়েবলের মধ্যে সেভ করে নিচ্ছি আমরা। এবং একইভাবে আমাদের যে টাইম সে টাইমটা আমরা ভেরিয়েবলের মধ্যে সেভ করে নিলাম। এইবার যেটা করতে হবে আমরা তো চাচ্ছি যে এই সিঙ্গেল স্ট্যাটাস এটাই যতগুলো স্ট্যাটাস থাকবে এই ডিভের মধ্যে সেই স্ট্যাটাস গুলো, এটা হচ্ছে ইউজার নেম, তারপর তার স্ট্যাটাস কি এবং সেই ডেটটা কি, এইগুলো বসে যাবে। এই জন্য আমাদের হোয়াইল লুপটা এখানে শুরু হবে, কিন্তু হোয়াইল লুপটা আমরা শেষ করব এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেটা এখান থেকে আমরা কেটে দিব। কেটে দিয়ে এই যে সিঙ্গেল স্ট্যাটাস ডিভটা শেষ হয়েছে এইখানে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা দিব। যেহেতু এটা একটা পিএইচপি কোডের সেকেন্ড ব্র্যাকেট, সেহেতু আমরা এরকম পিএইচপি ট্যাগ শুরু করে এবং শেষ করে তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিব। তাহলে এই হোয়াইলের মধ্যে পুরো সিঙ্গেল স্ট্যাটাস ডিফটা চলে আসলো। আমরা একটু এটাকে সাইডে সরিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে হোয়াইল লুপের মধ্যে আমাদের এই ডিফটা চলে আসলো। এখন এই যে আমার ইউজার নেম যে স্ট্যাটাসটা দিল এখানে কি ডাটা আসবে, আমাদের এই ইউজার আইডিটা। ইউজার আইডি ঠিক না, আসলে ইউজার নেমটাই আমরা আনবো। তো আপাতত আমরা ইউজার আইডিটা আনছি, যেহেতু এটা পিএইচপির জিনিস ভেরিয়েবল, সেহেতু আমরা পিএইচপি ট্যাগ শুরু করব এবং পিএইচপি ট্যাগ শেষ করব এবং এখানে ইকো করব আমাদের যে ইউজার আইডিটা আছে। এই যে আমাদের এই যে ইউজার আইডিটা সেটা এখানে ইকো করলাম, তাহলে আমাদের ইউজারের নামটা এখানে চলে আসবে। এবার যে স্ট্যাটাস সেটা কিভাবে আনবো, আরেকটা পিএইচপি ট্যাগ শুরু করলাম এবং শেষ করলাম। এখানে আমরা ইকো করব আমাদের স্ট্যাটাস এবং তারপর একইভাবে এইটুক কপি করলাম এবং এই টাইমের জায়গায় আমরা এটা দিয়ে দিলাম এবং এখানে লিখে দিলাম যে টাইম। তাহলে আমাদের এই লুপটা বারবার চলবে এবং এই ডিভের মধ্যে এসে ইউজার আইডি, স্ট্যাটাস এবং টাইমটা প্রিন্ট করবে। এবং আমাদের এই যে বাকিগুলো আমরা ডামি ডিভ নিয়েছিলাম সেগুলো আমরা এখন কেটে দিচ্ছি। তাহলে আমাদের হোয়াইল লুপটা কমপ্লিট হয়ে গেছে। এখন যে কয়টা স্ট্যাটাস থাকবে সেগুলো পর্যায়ক্রমে আসবে এবং আমাদের হোম পেজে শো করবে। আমরা যদি এখন একটু পেজটা রিফ্রেশ করি তাহলে আমরা দেখব যে একটা মাত্র স্ট্যাটাস আমাদের ডাটাবেজে আছে, সেজন্য একটা স্ট্যাটাস এখানে শো করতেছে। এখানে প্রথমে ইউজার আইডি আসলো, তারপর যে স্ট্যাটাস সেটা আসলো এবং যে টাইমে এই স্ট্যাটাসটা আপডেট করা আছে সেটা চলে আসলো। এভাবে আমরা যদি আরো স্ট্যাটাস আপডেট করি যে দিস ইজ সেকেন্ড স্ট্যাটাস, এবার যদি আমরা আপডেট স্ট্যাটাস দিই, আচ্ছা তাহলে স্ট্যাটাস প্রসেসে এটা চলে যাচ্ছে। আমরা যদি ইউআরএলটা খেয়াল করি তাহলে কিন্তু স্ট্যাটাস প্রসেস যাচ্ছে, এখান থেকে আমাদের হোম পেজে আবার রিডিরেক্ট করে আনতে হবে। স্ট্যাটাসটা কিন্তু আপডেট হয়ে গেছে কিন্তু আমরা আবার হোম পেজে আসতেছি না। এই যে স্ট্যাটাসটা চলে আসছে কিন্তু আমরা হোম পেজে আবার আসি নাই। এই জন্য আমাদের যে স্ট্যাটাস প্রসেস এখান থেকে আমরা হোম পেজে রিডিরেক্ট করব। কখন রিডিরেক্ট করব, এই যে লাইনটার পরে যখন স্ট্যাটাসটা আপডেট হয়ে যাবে তখন আমরা হেডার লোকেশন, আচ্ছা আমরা যদি একটু স্ট্যাটাস প্রসেসটা কোথায় আছে খেয়াল করি, স্ট্যাটাস প্রসেসটা আছে এই প্রসেস ফোল্ডারের মধ্যে। তার থেকে এক ডিরেক্টরি আগে যেতে হবে এবং home.php এখানে ফেরত আসতে হবে আমাদের। তাহলে লোকেশন এক ডিরেক্টরি যদি আমরা আগে যেতে চাই তাহলে এইভাবে দিতে হবে এবং home.php। ওকে, এখন আমরা পেজটা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো যে আচ্ছা আমরা যেহেতু স্ট্যাটাস প্রসেস পেজটা আবার রিফ্রেশ করেছি সেহেতু কিন্তু ডাটাবেজে আবার সেম স্ট্যাটাসটা আবার চলে গেছে। আমরা যদি ডাটাবেসটা রিফ্রেশ করি দেখবো যে এখানে তিনটা স্ট্যাটাস আছে এবং যাই হোক আমরা এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখন যদি আমরা আমাদের হোম পেজটা রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের দুইটা স্ট্যাটাস আছে, একটা হচ্ছে 2 আর একটা 3। এটা আসলে আসছে ইউজার আইডিটাই 3 হয়ে গেছে, আমি অন্য কোন আইডি দিয়ে লগইন করেছি কিনা আমার খেয়াল নেই। যাই হোক আগেরটা 2 আসছিল, ও আচ্ছা এটা আগের স্ট্যাটাস ছিল, সেটা যার ইউজার আইডি 2 ছিল আমার ডাটাবেজে যেই 2 নম্বর ইউজারটা ছিল সেটা দিয়ে লগইন করে এই স্ট্যাটাসটা আপডেট করা হয়েছিল এজন্য 2। আর এখন আমি 3 নম্বর যে ইউজার আছে আমার সেটা দিয়ে স্ট্যাটাসটা আপডেট করেছি এজন্য এখানে 3 দেখাচ্ছে। যাই হোক এইভাবে যদি আমরা আরেকটা স্ট্যাটাস আপডেট করি যে দিস ইজ সেকেন্ড স্ট্যাটাস না দিয়ে দিস ইজ থার্ড স্ট্যাটাস,
থার্ড স্ট্যাটাস। এবার যদি আপডেট স্ট্যাটাসে দিই তাহলে আমরা দেখব যে এখানে দিস ইজ থার্ড স্ট্যাটাস এবং যেই 3 নম্বর ইউজার এটা আপডেট করেছে এবং তার ইউজার আইডিটা শো করতেছে এবং স্ট্যাটাসটা দেখাচ্ছে কখন কোন সময় তৈরি করা হয়েছে, এগুলো সবকিছু দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা চাচ্ছি যে ইউজার আইডি না দেখে ইউজারের নামটা দেখাক। সেজন্য আমরা একটা ফাংশন লিখব। এটা আমরা লিখতে পারি আমাদের যে home.php, এখানে আমরা লিখতে পারি যে ইউজার আইডি থেকে আমাদের ইউজার নেমটা নিয়ে আসবে। আচ্ছা, সেটার জন্য আমরা একটা ফাংশন নিচের দিকেই লিখি, একটা পিএইচপি ট্যাগ শুরু করলাম, শেষ করলাম এবং এখানে একটা ফাংশন লিখলাম, ফাংশন ইউজার নেম ফ্রম ইউজার আইডি। এই ফাংশনটা ইউজার নেমটা রিটার্ন করবে, ইউজার আইডি যদি এর প্যারামিটারে দেওয়া হয়। তো আমরা একটা প্যারামিটার রাখি যে আইডি। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের একটা এসকিউএল লিখতে হবে যে সিলেক্ট, আমরা যদি একটু ডাটাবেসে যাই আমাদের ইউজার ডাটাবেসে, তাহলে সেখানে আমাদের দেখব যে ইউজার নেম নামে একটা কলাম আছে, সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট ইউজার নেম ফ্রম, আমাদের যে ডাটা এই টেবিলটার নাম ইউজার টেবিল, আমরা যদি এখানে খেয়াল করি আমাদের ইউজার টেবিলের মধ্যে এটা আছে। সিলেক্ট ইউজার নেম ফ্রম ইউজার হোয়ার ইউজার আইডি, হোয়ার ইউজার আইডি, আমরা যে আইডিটা এই প্যারামিটার মধ্যে পাচ্ছি সেটা আমরা দিয়ে দিব, ইউজার আইডি ইকুয়াল আইডি। এখন আমরা এসকিউএল কমান্ডটা রান করাবো এবং একটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট নামে। আচ্ছা, এখন আমাদের হোয়াইল লুপটা নিয়ে আসবো আমরা। হোয়াইল লুপ আসলে না নিলেও চলে, এটা হোয়াইল লুপ ছাড়াও করা যায়। তারপর আমরা যেহেতু হোয়াইল লুপের সাথে অভ্যস্ত, এই জন্য আমরা হোয়াইল লুপটা নিলাম, কারণ এটার মধ্যে একটা মাত্র ডাটাই আসবে, কারণ একটা ইউজার আইডির জন্য আমাদের একটাই ফিল্ড আছে, এই জন্য একটা ডাটাই সে রিটার্ন করবে। এই লুপটা একবারই চলবে আর কি। যাই হোক, এর মাঝখানে আমরা লিখলাম একটা ভেরিয়েবল নিলাম রো মাইস্কুয়েল ফিচ অ্যারে এবং এর মধ্যে এই রেজাল্টটা দিয়ে দিলাম। এরপর আমরা একটা ভেরিয়েবল নিলাম যেটা দিলাম হচ্ছে ইউজার নেম ইকুয়াল আমাদের এই রোর মধ্যে যে ইউজার নেমটা আছে, আমাদের এই রোর মধ্যে এই যে ইউজার নেমটা আসবে সেটা। এরপর আমরা এটাকে রিটার্ন করে দেব। যখনই আমরা ইউজার নেমটা পেয়ে যাব তখনই আমরা ইউজার নেমটা রিটার্ন করে দেব এবং এইটা আমরা এখান থেকে কল করব, যে আমাদের ইউজার আইডিটা যেখানে প্রিন্ট হচ্ছিল সেখান থেকে আমরা এই ফাংশনটাকে কল করব। ফাংশনের নামটা হচ্ছে এটা এবং এর প্যারামিটার হিসেবে যাবে আমাদের এই যে ইউজার আইডিটা আছে সেটা। তাহলে আমরা এই ফাংশনটা ইউজার নেমটা রিটার্ন করবে এবং এখানে ইউজার নেমটা প্রিন্ট হয়ে যাবে। তো কাজটা হয়েছে কিনা আমরা দেখার জন্য আমাদের home.php যদি রিফ্রেশ করি তাহলে হ্যাঁ, কাজটা হয়েছে, আমাদের ইউজার নেম সহ রিটার্ন করছে যে কোন ইউজার এই স্ট্যাটাসটা আপডেট করেছে। তো এইভাবে স্ট্যাটাস যে যে আপডেট করেছে সেই প্রত্যেকটা স্ট্যাটাস এইভাবে ফিল্ডে এই হোম কি বলে এটাকে নিউজ ফিডে আনা যায় ফেসবুকের ভাষায়। আচ্ছা, আমরা যদি এখন লগ আউট করি, অন্য একটা ইউজারে আমরা যদি প্রবেশ করি, লগ ইন করলাম, তাহলে আমরা দেখবো যে সেই ইউজারও একই জিনিসগুলো দেখতে পাচ্ছে। ফেসবুকে যদিও এটা হয় না যে যখন আমার ফ্রেন্ডের স্ট্যাটাসই কেবলমাত্র আমি দেখতে পারবো, এরকম হয়। তো আমরা সেই সিস্টেম গুলো আসলে আনি নাই যে ফ্রেন্ডের স্ট্যাটাসই কেবল দেখতে পারবো, এই সিস্টেম গুলো আনি নাই আমরা। মানে যত ইউজার আমাদের ডাটাবেসে থাকবে সবার স্ট্যাটাসই আমাদের হোম পেজে আসবে এবং সেটা আমরা দেখতে পারবো। যাই হোক, এইভাবে নিউজ ফিডে আনা যায়। তো এই ছিল হচ্ছে আমাদের আওয়ার টাইনি ফেসবুক। আমরা একটা লগ ইন লগ আউট সিস্টেম ডিজাইন শিখলাম, কিভাবে স্ট্যাটাস আপডেট করা যায় এবং সেগুলো কিভাবে ডাটাবেস থেকে তুলে এনে নিউজ ফিডে দেখানো যায়, এই বিষয়গুলো আমরা শিখলাম। আরো অনেক ফিচার অ্যাড করা যায়, ছবির ব্যাপার অ্যাড করা যায়। তারপর যে ইউজার তার প্রোফাইল পিকচার আপলোড করার পরে তার
প্রোফাইল পিকচার শো করবে, তারপর তার নামের উপর একটা লিংক থাকবে, সেখানে ক্লিক করলে তার প্রোফাইলে নিয়ে যাবে। এই বিষয়গুলো অনেক কিছু অ্যাড করা যায়। যাই হোক, আমরা এখানে আসলে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম এই টিউটোরিয়াল সিরিজে। তো আশা করি যারা টিউটোরিয়াল গুলো দেখেছেন তাদের কিছুটা হলেও ধারণা হয়েছে, আর না হলেও আসলে কিছু করার নেই, আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন।